তোমা ঘরে বাস করে কারা হয় অমন জানো না, আর তোমা ঘরে বসত করলে কয়জন মনা জানো না।好一朵美丽的茉莉花，芬芳美丽满枝桠。10 আগস্ট 2006 আজ থেকে শুরু হচ্ছে আমাদের শুটিং করার পালা। বেইজিং দেখব আর বেইজিংয়ের চিত্র ধারণ করব, সেটা নিয়ে বানাবো ট্রাভেল ডকুমেন্টারি। আমাদের গাড়িতে সোয়ার হয় স্বর্ণা। প্রথমেই আমরা স্বর্ণার কাছে তার বাংলা ভাষা শেখার গল্পটা শুনি। আমি চীনে 3 বছর বাংলা শিখেছি আর বাংলাদেশে 1 বছর ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা শিখেছি। I learned English from middle school. Yes, middle school until now. ভাষা শেখার কোনো সীমান্ত নেই। When I go to the university and choose a subject and I take an examination. After that, I was accepted by Bengali department, so I started to study Bengali. বাংলা ভাষা একটি খুব সুন্দর ভাষা। বাংলা ভাষার একটি সঙ্গীতের মতো বলার সময়, আর আমি জানি না যে বাংলাদেশের আগে জানতাম না যে বাংলাদেশের মানুষরা সঙ্গীত ও কবিতা এত পছন্দ করে। বাংলাদেশে যাওয়ার পরে আমি সেই জিনিসটা চিনেছি। আর বাংলা গান আমিও খুব পছন্দ করি। আমি যখন বাংলাদেশ ছিলাম তখন আমার বান্ধবী আমাকে একটি সিডি দিয়েছে, আর এই সিডি থেকে আমি এই গানগুলো শুনে থাকি। বাউল গানগুলো আমি খুব পছন্দ করি। আর চীনে ফিরে আসার পরে আমার ফাইনাল থিসিস দিয়েছি বাউলের সম্পর্কে। একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও মন। একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও আবার সেই ছবি খান নষ্ট করে গঞ্জনা গঞ্জনা। তোমা ঘরে বসত করলে গয়জনা মোনা জানো না, তোমা ঘরে বসত করলে গয়জনা। এক সময় মনে হলো আমরা একজন বাংলাভাষী চীনা বাউলকে সঙ্গী করেছি। স্বর্ণা আমাদেরকে বাংলা ভাষার গানের সাথে মিল রেখে একটা চীনা লোকগান আমাদেরকে গেয়ে শোনায়। একটি খুব বিখ্যাত চীনা লোকসঙ্গীত আছে, তার নাম মলিহা। মলিহা মানে জেসমিন। আমি মনে করি অনেক লোক এই গানটি শুনেছেন। এখানে কয়েক লাইনটা আমি গাইব আর তারপর তার অনুবাদ করব।好一朵美丽的茉莉花，好一朵美丽的茉莉花，芬芳美丽满枝桠，又香又白人人夸，看我来将你摘下，送给别人家，茉莉花呀茉莉花。আসলে চীনা মানুষরা জেসমিন খুব পছন্দ করে। তার গন্ধ সাধারণত এই সুগন্ধ ফুল বা এইগুলো জিনিস মানুষের সুখী কামনা আছে। যদি জীবন এই ফুলের মতো সুন্দর ফুটে আর তার সুগন্ধের মতো মানুষরা উপভোগ করতে পারে, তাহলে তো জীবন অনেক আনন্দ পায়। জেসমিন জেসমিন তুমি খুব সুন্দর, আমি তুমি ধরে নিয়ে আমার প্রিয় মানুষকে দিতে চাই, এমন কিছু কথা। বেইজিং শহরটি বিশাল। শহরের বিশালত্বও যেমন, শহরের রাস্তাঘাটগুলোও বড় বড়। আমার জন্য এই প্রথম চীনের রাজধানী বেইজিংকে দিনের আলোয় এত স্পষ্ট করে দেখা। আজ দিনটা কুয়াশাচ্ছন্ন, মেঘলা, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে।
এর মধ্য দিয়ে গাড়ির ভেতর থেকে আমরা যতটুকু পারছি চীনকে দেখছি, আর এই বৃষ্টির গল্প আমরা স্বর্ণার কাছ থেকে শুনছি। আচ্ছা, আপনারা দেখুন বাইরে এখন বৃষ্টি হচ্ছে। আসলে বাংলাদেশের বৃষ্টি খুব সুন্দর। যখন আমরা বাংলাদেশ ছিলাম দেখেছি যে এত বড় বৃষ্টি। স্বর্ণার সাথে নানা বিষয়ে কথা বলি। চীনকে সে কিভাবে দেখছে, বেইজিংকে সে কিভাবে দেখছে, বর্তমান বিশ্বের বিশেষ করে পশ্চিমা বিশ্বের প্রভাব বেইজিংকে কিভাবে আক্রান্ত করছে, এ নিয়ে আমরা গল্প করতে করতে কথা বলি। বেইজিং আসলে একটি আধুনিক শহর। বড় বড় ভবন আর মানুষের চিন্তা ভাবনাও একটু পশ্চিম দেশের দিকে উন্নয়ন করছে। আসলে মানে পশ্চিম দেশের কালচার, সংস্কৃতি এটা বিশ্বের উপর একটি প্রভাব ফেলছে, কিন্তু চীনের ঐতিহ্যিক সংস্কৃতি তার শক্তিশালী কি বলে জীবন আছে। আর আসলে এখনকার চীনার মানুষের চিন্তা ধারণায় ঐতিহ্যিক চীনা সংস্কৃতি আর আধুনিক পশ্চিমা দেশের সংস্কৃতি একসাথে মিলিয়ে আমরা যেগুলো তা থেকে আমরা শিখতে পারি, আর যেগুলো আমাদের কাছে ব্যবহৃত হয়, মানে আমাদের কাজে লাগে, সেগুলো আমরা ব্যবহার করি। যে থিয়ানানমেন স্কোয়ারের দিকে আমাদের গাড়ি ছুটে চলছে, এই থিয়ানানমেন স্কোয়ারের পাশেই ছিল এক সময়কার ফরবিডেন সিটি। শহরটি এখনো আছে, যদিও এটা একসময় নিষিদ্ধ শহর হিসাবে চিহ্নিত ছিল মিং রাজাদের আমলে, কারণ সাধারণ মানুষের প্রবেশাধিকার সেখানে ছিল না। এখন এটা পর্যটকদের জন্য উন্মুক্ত হয়ে আছে, কিন্তু আমাদের এই সময় যাওয়ার সুযোগ নেই, সংস্কারের কাজ চলছে, সুতরাং আমাদের পক্ষে এখন আর সেখানে যাওয়া সম্ভব নয়। কিন্তু তার গল্পটা আমরা জেনে যাই। এবং এই ইতিহাসের সূচনা 14 শতাব্দীর গোড়া থেকে, যখন মিং রাজারা নানজিং থেকে তাদের রাজধানী সরিয়ে এনে এই বেইজিংয়ে তাদের প্রশাসনিক কেন্দ্র স্থাপন করলেন। সঙ্গত কারণেই তখন এই ভূখণ্ডটি ঐশ্বর্যমণ্ডিত রাজপ্রাসাদ আর অলঙ্কারাচ্ছন্ন রাজমন্দিরে ভরে যায়। মিং রাজাদের এই প্রাসাদটিতে দীর্ঘ 500 বছর ধরে জনসাধারণের কোনো প্রবেশাধিকার ছিল না বলে একে ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী হিসেবে ডাকা হতো। চীনের রাজধানী বেইজিংয়ের মাঝামাঝিতে প্রায় 800 রাজপ্রাসাদ নিয়ে 1406 থেকে 1911 সাল এই সুদীর্ঘ সময় ধরে গড়ে উঠেছে ফরবিডেন সিটি। মিং এবং ছিং সাম্রাজ্যের 24 জন রাজা এখানে বাস করে গেছেন। রাজপ্রাসাদের ভেতর রাজাদের খাস কামরাটি এখন একটি জাদুঘর। এখন যে সমস্ত প্রাসাদ ভবনগুলো দাঁড়িয়ে আছে তা মূলত 1700 শতকের শুরু এবং 1800 শতকের শেষ দিকে নির্মিত। এই চত্বরের মধ্যে বাস করতেন রাজদরবারের কর্মচারীবৃন্দ, রাজাদের দাসদাসী। সাধারণ বেইজিংবাসীও বসবাস করতেন শহরের দক্ষিণ দিকে। ফরবিডেন সিটিকে মিং এবং ছিং ডাইনেস্টির সময়ের স্থাপত্যকর্মের সূতিকাগার বলা যায়। মিং এবং ছিং ডাইনেস্টির সময়ের অন্যান্য স্থানে যেসব স্থাপত্যকর্ম আছে সেগুলো হুবহু এইসব স্থাপত্যকর্মের অনুকরণে তৈরি। এই রাজসিক ভবনগুলোর নকশাই পরবর্তীতে বিভিন্ন প্রাসাদ এবং অভিজাত ঘরবাড়ির নকশা হিসেবে অনুকরণীয় হয়েছে। চীনের প্রাচীন আমলের রাজা বাদশাদের বাসভবনগুলো বিস্ময়কর সুন্দর। ছিং সম্রাজ্ঞী দ্বাজার ছিশি 1888 সালে 290 হেক্টর জমির উপর গ্রীষ্মকালে আরামে থাকার জন্য চারদিকে কৃত্রিম লেক বানিয়ে তার মাঝখানে যে প্রাসাদ বানালেন তা সামার প্যালেস হিসেবে চিহ্নিত। বৈচিত্র্যময় ভূমিরূপ, অসাধারণ কারুকার্যময় স্থাপত্যকর্ম, অপরূপ প্রাকৃতিক শোভা সব মিলিয়ে এই সামার প্যালেস এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে রেখেছে। ফরবিডেন সিটির প্রবেশপথের আগেই তিয়ানানমেন স্কোয়ার।
৪.৫ হেক্টর জমির উপর পৃথিবীর বৃহত্তম পাবলিক স্কোয়ার হিসেবে এই রাজকীয় প্যারেড গ্রাউন্ডটি বানানো হয়েছিল ১৬৫১ সালে। এই চত্বরটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় লেগে থাকে।